আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১১ সেনা নিহত। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টিন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টিন সংশ্লিষ্টতায় ক্লিন্টন দম্পতিকে তলব করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিন্টন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। জেফ্রি এপস্টিনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রু সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত, যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১১ সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এই সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের ১২ সদস্য নিহত হয়। সোমবার ১৬ ফেব্রুয়ারি প্রদেশটির বাজাউর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের টিটেতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং ১১ সৈন্য নিহত হন। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের ওপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯:৩০ পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা উক্রেনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট ৩৯২টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি BO-1 এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-59/69 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহিদ, গেরবেরা ও ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলার জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায় বিচার ও কঠোর অবস্থা নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনেভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুজ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবেতে এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তিভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩।